এই পাঠাবো ভরে আয় আয় এইরকম লক্ষ্য করছি। আর বাঘটা ওখানে শুয়ে আছে, এসে শুয়ে আছে পুরো। কি সর্বনাশ! কেউ শুয়ে কি করছে জানো? এইভাবে শুয়েছিল দেখুন, ওপাশ থেকে লোক তাড়া করছিল বলে আচ্ছা সেই দিকে তাকিয়ে আছে, মানে দেখছে ও কোথায় আছে। আর দাদু কিন্তু এই গাছের কাছে। প্রত্যেকে লোক আসছে। খাবারটা যদি ঘাড়ে মারতো, ও তালা ওর ঘাড় ধরতে যাচ্ছিল, ঘাড়ে যদি ওই কামড়টা মারে হ্যাঁ মানুষ আর বাঁচবে মানে এক সেকেন্ডে তো ও ঝিকড় মারবে, দেবে মরমর করে কুচে দেবে, গুঁড়ো করে দেবে। যেরকম ইঁদুর ধরলে দেখেন ওই বেড়ালে গালে নুটি হয়ে যায়, মানুষটা এরকম নুটি হয়ে যাবে ওর উপর। এই ঘাড়ে ধরে একটা ঝিকার মারবে জাস্ট, ওই হয়ে গেল। যেরকম কাস্তের মতো একটা ব্যাগ, এরকম একটা ছেলের মতো নয় ওটা, মানে ঠিক সেই ভজালির মতো, ভজালি মেরে যেরকম একটা তুলে নেয় করে একটা ব্যাগ হয়ে আছে, এরকম একটা ব্যাগ হয়ে আছে। 4.5 ফুট, 4 হাত, 4 হাত বাঘ। হ্যাঁ 4.5 ফুট দেখেছি, বিশাল মাল। হ্যাঁ আর সামনে দেখো, আর সামনে কোথাও দেখছি না, দেখেছো এই গাছের ভিতর থেকে ওখানে আছে, ওই তো আছে। হ্যাঁ ঠিক আছে, পুরো একদম শুয়ে গেছে মাটি। কত বড় সাইজের বাঘ? 5 হাত, 6 ফুট, 6 ফুট, পুরো 6 ফুট, পুরো 6 ফুট বাঘ। গিয়ে মন্ত্র এখান থেকে লাভ মেরে পড়েছে, 1 সেকেন্ড সময় লাগেনি কামড় দিতে। ফের এই পথে থাকতে থাকতে পাটা নিচে আছে, কিন্তু আমি চিন্তা করছি এইখানটা বাঘ তাহলে কত ভয়াবহ। ও আসতে পারে, বলতে বলতে এখানে ঢুকে গেছে, বলতে বলতে এসে ঢুকে গেছে। তখন দেখতে পাচ্ছি ও এইদিকে মুখ চলে আসতেছে, ও গাছের ওপার সময় না আমার এখানে কি, আমি তো ফস করে একদম উঠে গেছি। এই দেখুন না, তুমি দেখতে পাও না বাবা? আরে নমস্কার, সুন্দরবনের নতুন একটা পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের যে জায়গায় নিয়ে চলে এসেছি, দক্ষিণ 24 পরগনা জেলায় মইপিটের নাগেনাবাদ গ্রামে। তো আপনারা কম বেশি সবাই জানেন, মইপিটে কয়েক মাস ধরে বাঘের যে হানা খুব বেড়েই চলেছে, কারণ পাশেই আছে আজমলমারির জঙ্গল, আর তারপরে ছোট্ট একটা নদী যেটা হচ্ছে মাকড়ি নদী। আর সেই মাকড়ি নদী পেরিয়ে কিন্তু বাঘ চলে আসছে গ্রামে। আর এটা কিন্তু আজকের নতুন নয়, কিন্তু এবারে যে ঘটনাটা ঘটেছে একটা রোমাঞ্চকর ঘটনা, কারণ সেই জঙ্গল থেকে বাঘ এসে গ্রামের ভিতরে ঢুকে বনকর্মীর ঘাড়ে কামড় মেরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই বাঘকে কিন্তু সবাই মিলে লাঠি দিয়ে আঘাত করে, তারপরে কিন্তু বাঘ পালিয়ে যায়। এমনকি নিচে কিন্তু বাঘ আর গাছে কিন্তু একজন বয়স্ক দাদু, যে ভীমবাবু, সে বসেছিল। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে, পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন সেই দাদুর উপরে আর বনকর্মীর উপরে বাঘ কীভাবে আক্রমণ করেছিল। চলুন তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমরা যাচ্ছি ঘটনাস্থলে, যেই জায়গাটা বাঘ আক্রমণ করেছিল এই দাদুকে। এই দাদু আমাদের সঙ্গে যাচ্ছে সেই জায়গাটাতে। চলুন তাহলে দেখতে থাকুন। ঠিক আছে, হ্যাঁ এই দিকতে ঢুকে এমন সোজা চলে গেছে বাগানের ভিতরে। আচ্ছা, বাগানের ভিতরে গিয়ে ভালো পজিশনগুলো দেখবেন। চলুন। বাঘ এসছিলে কিনা প্রমাণ দেখে যান, ওর পর তোর সব আছে এইখান থেকে, তাই তো? বাঘটা ঢুকেছে। আচ্ছা, পর দেখবেন আপনি, কিন্তু পুরো জঙ্গলের মতন হয়ে আছে। হ্যাঁ অটোমেটিক পর দেখবেন আপনি, যেখানে শুয়েছিল পরটা দেখ। এটা লাগবে। আমি এই গাছটা না উঠে, হ্যাঁ ওই এই গাছের দোকানে দাঁড়িয়েছিল, এইখানে দাঁড়িয়েছিলাম, আর বাঘটা শুয়ে আছে কেমন জায়গায় দেখি। ওরা বারবার বলছে তুমি এনে, বাঘটা এই শুয়ে আছে, এই শুয়ে আছে, এইখানে বাঘটা শুয়ে আছে, শুয়ে আছে। আর পর দেখুন, দেখেছেন? এই দেখুন, বাবা কি ভয়ঙ্কর, কত বড় পর। পর দেখুন, এই একটা, এই একটা, এই একটা,
আর এইটা তার গুল্লে গুডলে। গুল্লের এখানে এখানে আর ওর ইয়ে আছে। হ্যাঁ দেখেছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 ওই পথে গেছি, দেখুন এই পথে এসছে, এই পথ দেখেছি। বিশাল মাল। হ্যাঁ, আর সামনে দেখো, আর সামনে কোথাও দেখছি না, দেখেছো এই গাছের ভিতর হ্যাঁ, দেখছে। এই তো ওখানে আছে, হ্যাঁ, ওই তো আছে। এই তো আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখুন। আছে। এই একটা দেখবে আছে দাদা। এটা যেমন বসে গেছে, ওটা বসেনি। দাদা এই যে একটা পায়ের ছাপ বাঘের, হ্যাঁ আর ওই দেখো এ বাবা, এই একটা ছাপ পড়ে এই আছে। বিশাল বড় বাঘ তো। হ্যাঁ, এরে বাঘ তো। এরা হয়ে গেছে। হিরে বাঘ। আচ্ছা, ওরা বলছে যে হ্যাঁ। তুমি নেমে এসো। আচ্ছা ওই আমি ওই গাছে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। এখান থেকে কি করে নেমে যাবো বলুন তো? এখান থেকে এক লাফে গিয়ে লোককে ইনজোর করেছে ওখানে, এক লাফে। এক লাফে এখান থেকে। আচ্ছা আমি যেটা দেখেছি ওখান দিয়ে এক লাফ মেরেছে, এক লাফ ঘাড়ে মেরেছে। হ্যাঁ, এখান থেকে লাভ মেরে গেছে তো ওখানে, হুম। লাভ মেরে পড়া আর ওর ঘাড়ের উপর হাত তুলে দেওয়া, ওই এইভাবে হাতটা দিয়েছে, কপালের কাছে কেটে গেছে। এইভাবে হাতটা তুলে দিয়েছে। দিয়ে ও যখন দেখেছে ঠেকাতে পারছে না, এই হাতটা গালের ভিতর দিয়েছে, এই এটা ইনজোর করে দিয়েছে, পুরো আচ্ছা চিপিয়ে দিয়েছে। সে হোক কিন্তু তারপরে জীবনে মাথা বেঁচে ধরছিল, মাথা ধরতে মাথায় পাগড়ি মাথা ছিল, ওইটাই কাজ হয়ে গেছে। আর চোখে করে মেরেছে পুরো। এই হ্যাঁ। ঠোঁটের কাছে মেরেছে। এই চোখের উপরে এখানে একটা আঁচড় পড়েছে, খুব একটা জোর নখ মেরে তুলে দিয়েছে। তুলে দিয়েছে। চোখটা ভালো আছে নাকি? হ্যাঁ, চোখ ভালো আছে কিন্তু এই এখানে এইটা মারাত্মক হয়েছে না? নখ মেরে একদম তুলে দিয়েছে। ওইটা মারাত্মক হয়েছে, আর হাতটা মারাত্মক, হাতটা চিপিয়ে দিয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি। হুম। আচ্ছা, আমি ওখানে আছি, বাঘটা যদি এখানে শুয়ে থাকে, আমি নামবো কি করে? না, তোমার বুদ্ধি করে আম গাছে উঠে যাওয়ার দরকার ছিল। আমার তো সে মোমেন্ট নেই। কিন্তু ওই হঠাৎ হঠাৎ মাত্র তখন কি করবে? সন্না গাছ তো ভেঙে যায়। বিষয়টা শোনো, দাঁড়িয়ে আসছে ওরা, তখন আমি মনে মনে করছি এই গাছে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ। এই ধরে আছে, এই হুম। ও এলেই আমি উঠে বলবো, আচ্ছা মানে পুরো কোপ নিয়ে দাঁড়িয়ে আছে। এবার দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা নিচে আছে, কিন্তু আমি চিন্তা করছি এইখানটা বাঘ তাহলে কত ভয়াবহ। হুম হুম ও আসতে পারে। বলতে বলতে এখানে ঢুকে গেছে, ও বলতে বলতে এসে ঢুকে গেছে, তখন দেখতে পাচ্ছি ও এইদিকে মুখ চলে আসতেছে। হুম। ও গাছের ওপারে বসা, মানে আমার এখানে কি, হ্যাঁ, হ্যাঁ, আমি তোর ফস করে একদম উঠে গেছি, এই উঠে গেছি, এই উঠে গেছি, যে ঘুরে ওই ডালে পা দিয়েছি, এই ডালে পা দিয়ে দাঁড়িয়ে আছি। যা কর ভগবান। এখানে দাঁড়িয়ে আছি, আর এই পাটা এখানে আছে, ডান পাটা এখানে আছে। আচ্ছা কিভাবে আমি পজিশনটা দেখাই, হ্যাঁ আপনি দেখালে বুঝতে পারবেন না। এইভাবে উঠেছি তো, উঠে এই দাঁড়িয়ে গেছি, এই আর এই পাটা নিচে, ওই পাটা ওপরে, এইরকম লক্ষ্য করছি। আর বাঘটা ওখানে? বাঘটা ওখানে শুয়ে আছে, এসে শুয়ে আছে পুরো। আর কি শুয়ে শুয়ে সর্বনাশ! কেউ শুয়ে শুয়ে কি করছে জানো? এরকম করছে। কিরকম কিরকম আরেকবার? মানে দম হয়ে গেছে তো, দম হয়ে গেছে সবাই। মানে এরকম বাঘটা আওয়াজ এরকম করছে? বাঘটা আবসাল দিচ্ছে। গভীর আওয়াজ করছে। আর ওরা এখন বাড়ি ঢুকছে, হ্যাঁ বলছে যে বলে এই তো বাঘ শুয়ে পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে যা লাভ মেরেছে তার মাঝখানে গেছে, মানে ওই পুরো ঘাড়ের উপরে? ওই দাদুর পিছনে, ওই তো ওর নাড়া হাটকানো। ও এই জায়গায়, এই জায়গায় হ্যাঁ, এক লাফে? এক লাফে। আর আপনি তখন এই গাছের উপরে? আমি এই গাছের মধ্যে। আমাকে বলছে তুমি নেমে এসো, আমি ইশারা করে দেখাচ্ছি আমার নিচে বাঘ। ওরা বুঝতে পারছে না, ওরা বলে কি দেখাচ্ছে তাহলে। আর ওই ডালটা ভেঙেছিল, ওই ডালটা পা দিতে ওঠার সময় ভেঙে গেছে। ভেঙে গেছে, মানে খুব জোর আপনি বেঁচে গেছেন। হ্যাঁ, সেটা আমাকে ঈশ্বর বাঁচিয়েছে। একদম একদম। তারপরে বাঘটা যে ওকে মানে এক লাফে আক্রমণ করলো, ওই লাভ মেরে একদম এই গাছের ভেতর ঢুকে ওই পথে বেরিয়ে চলে গেছে। না প্রথমে লাম মেরে আক্রমণ করলো, হ্যাঁ। করার পরে ওকে তো মানে যারা টিম লাঠিচার্জ ছিল করেছে, মেরেছে, লাঠিচার্জ ছেড়ে করেছে, দিয়েছে। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ও সেই পথে আবার ওখান থেকে লাভ মেরে সেখানে উঠেছে, ওই পথে বেরিয়ে গেছে। আবার একই জায়গায় গেছে। একই জায়গায়, ও দোসরা পথে যাবে না। আবার কোন জায়গায় গেছে এখান থেকে? আবার ওখান থেকে বেরিয়ে চলে গেছে একদম সেই ইয়ে ধোবর চিচিং ধর চিদিঙ্গে বাড়ি, ও ডাঙার মধ্যে বেরিয়ে গেছে, গোকুল দাসের ডাঙার মধ্যে। 3:30 সময় ধরা পড়ে। রাত্রি 3:32 3:32 ধরা পড়ে। এই তো ডাল ভেঙে গেছে, মানে ভীমবাবু এখানটা উঠে গেছিল। ওটা ডাল আমরা আপনি উঠতে গিয়ে পা পড়ে ভেঙেছে। তখন একটা সন্ত্রাসে ইয়ে হয়ে গেছে না? মানে আপনি এই বয়সে এত ভয়ে, এত রিস্কে, মানে সন্ন্যাসী প্রাণকে শুধু বাঁচানোর জন্য কিছু করার নেই, আপনি খুব তাড়াতাড়ি উঠে গেছেন তো তাহলে? এই তো এরকম দাঁড়িয়ে আছে, ও দেখি না তখন তো আসছে, আমি চট করে পা দিয়ে এই পথ দুটে গেছি, এই পথ দুটে গেছি। মানে গার্ড করেছে আর কি। হ্যাঁ, ও তো বাঘটা ছুটে বাঘটা এসেছে, এইভাবে হ্যাঁ। শুয়ে আছে, গতিতে ছুটে এসেছে হঠাৎ। এইভাবে শুয়ে আছে, আচ্ছা এইভাবে শুয়ে আছে, ওইদিকে লক্ষ্য করে আছে এরকম। হ্যাঁ যেই বলেছে পিছনে বাঘ, হ্যাঁ যেই বলেছে পিছন থেকে বলে বাঘ, উনি চট করে ঘুরে গেছে, ফট করে এরকম পেঁচিয়ে ফিরে গেছে, যেটা স্প্রিং এর ওই চেয়ার, হ্যাঁ ওরা স্টপ করে ঘুরে গেছে। এক সেকেন্ডে এক বিদ্যুতের সেকেন্ডে ঘুরে গতিতে? গেছে, গিয়ে মন্ত্রে এখান থেকে লাভ মেরে পড়েছে।
1 সেকেন্ড সময় লাগেনি কামড় দিতে, ফের এই পথে মানে যেটা ভিডিওতে দেখলাম এক লাফে এখান থেকে ওই জায়গায় লাফ মেরেছে। কি কোনো ব্যাপার নেই ওদের কাছে। 22 হাত না কত 20 হাতে লাফ মারে। 22 হাত কত? 20 হাত, এক লাফে 20 হাত, আর হরিণের 21 হাত। কেন আমি তো অনেকদিন জঙ্গল করেছি রে বাবা। আর এই করমচার গাছে ফুল আছে। হ্যাঁ এবার আসি তো। এটা আপনারই বাগান তাহলে? হ্যাঁ। আর এই বাগানে বাঘ একদম বিশ্রাম নিয়ে সুস্থভাবে শুয়ে আবার মানুষ তাকে তো তাড়িয়ে নিয়ে আসছে না। হ্যাঁ সবাই দাবড়াচ্ছে তো। আমি মনে করেছিলাম ওই এই পথে ঢুকবে কি। গোকুল দাস, কমল দাসের বাড়ির লোক কাজ করছিল, তার 9 জন লোক 8 জন 9 জন লোক কাজ করছে, তারা তো চিৎকার করতেছে বাঘের ওই যাবে তপনের ওই জল দিয়ে যাবে। একটা আওতা জায়গা খুঁজে সবসময়, যে কেউ আমাকে মারতে পারবে না সেরকম একটা জায়গা, মানে ভালো সেফ জায়গায়। সেই জায়গা দেখি আমি। আর এগুলো তো মানে চন্দনী গাছ আর ওই সরষে গাছ আছে, এই যে ধর এই পাটার ওপার তুমি দেখতে পাবে। দেখতে পাবে একদম একদম। দেখা যাবে। আর এখনো বাঘ আছে কিনা তাও তো কেউ জানে না, কেউ জানে না। কারণ এ তো পুরো জঙ্গল লাগোয়া পুরো সব। এই তো আমাদের নদী, ওই তো নদী। হ্যাঁ হ্যাঁ, এই ওই নদীটা পেরে তোরা 1 মিনিট সময় লাগবে না। 1 মিনিট সময় লাগবে না? 1 মিনিট সময় লাগবে পেরে চলে আসবে। ডবল স্যালেন্ডার ইঞ্জিন পারে না ওর কাছে, আর তোর দ্রুত গতি, বিদ্যুতের মতন গতি। বিদ্যুতের মতো গতি, ডবল স্যালেন্ডার ইঞ্জিন পারে না। ওটা একটু স্লিপ খেয়ে গেছে আর কি। এই তো বাঘের পায়ের ছাপ। হ্যাঁ। এই তো পুরো স্পষ্ট বাঘের আপনি পায়ের ছাপ। নিচু হয়ে দেখুন না ভালো করে। হ্যাঁ এই যে। আর ওখানটা তো পরিষ্কার আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো 5টা। বলুন তো কোনটা বলুন আমি তো। দেখাচ্ছি আপনাদের। এই যে 1টা 2টো 3টে 4টে এইখানে মানে গুঁড়লি আছে। হ্যাঁ 5টা। 5টা। ঠিক আছে, ওই ঠিক আছে, ওই দেখা যাচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। ওখানটা একটা আছে। দেখুন ওখানে এই আরো সামনে দাদু ঈশ্বরের আশীর্বাদে, তাই তো ঠিক। ভগবানের আশীর্বাদে, আমার বাবা মার শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর বাবা মার আশীর্বাদে কিন্তু বেঁচে আছি। আজকের এই বয়সে এই দাদু কিন্তু আজকে প্রাণে বেঁচে আছে। মানে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, মানে এনার সঙ্গে কেন এনার পুরো গ্রামের সঙ্গে, সেই ঘটনা কিন্তু এই দাদু নিজের হঠাৎ ইনস্ট্যান্ট বুদ্ধিতে কিন্তু ওই গাছে উঠে গেছে। না হলে কিন্তু দাদুকে মানে দাদুর প্রাণ সংশয় ছিল, কারণ এই জায়গাটায় বাঘ আর ওইখানে দাদু গাছে উঠেছিল, আপনাদের দেখিয়েছি। কত 5-6 হাত, 8-10 হাত ফেরা। 8-10 হাত। আর এখানকার আমার সাইডে আর 8-7 হাত 8 হাত আগে তারপর ওকে ইনজোর করেছে। এখানকার গ্রামের মানুষেরা তো এক প্রচুর, লাফে তাহলে সেখানটা চলে গেছে। এখানকার গ্রামের মানুষেরা তো প্রচুর তাহলে মানে ভয়ে, মানে ভয় না, যেমন আমাদের ভয় তেমন আমাদের সাহস। কেন প্রত্যেক বছর পেরোচ্ছে তো, আচ্ছা প্রত্যেক বছর পেরে আবার 2টো বাঘ পেরিয়েছে কিশোরী মনে প্রত্যেক বছর নয়, এবছর 7-8 জায়গায় বাঘ। হ্যাঁ আবার মানে কালকে যেইভাবে রাত্রে বসে আছে এইভাবে বাঘ এখানে ছিল। বাঘ এইভাবে শুয়ে পড়ে আছে কুকুরের মতো। তারপরে ওই দিকটা ধাওয়া পেয়েছে তো, হ্যাঁ। ও সেই দিকে লক্ষ্য করে শুয়ে আছে, এই দিকে লোক আসছে লোক না। আসছে, হ্যাঁ। কিন্তু লোক পিছন থেকে আসছে, আর তারা সেই পুকুরের ধারে দাঁড়িয়ে বলতে ও তো ঠিক এরকম বাঘ তো এরকম হয়ে থাকে, হ্যাঁ। ঠিক আছে। পুরো একদম শুয়ে গেছে মাটি শুয়ে হ্যাঁ, গেছে। কত বড় সাইজের বাঘ? 5 হাত। 6 ফুট, 6 ফুট, পুরো 6 ফুট। পুরো 6 ফুট বাঘ। ওর হাতাতে দেখেছো কোথায় দিয়ে শুয়েছিল, এই দেখো এই দেখাচ্ছে, দাদু আপনাদের দেখাচ্ছে, দেখুন কিভাবে বাঘটা মুভমেন্ট নিয়ে এই শুয়েছিল। দেখো হ্যাঁ ওর হাতা কোথায় পড়েছে দেখো, এরকম লম্বায় শুয়েছিল। এই হাতা দেখো পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এই হাতাগুলো দিয়ে লম্বায় শুয়েছিল। মানে এখান থেকে এখানে এখানে শুয়ে আছে। এখন শুয়ে আছে, এই হাতা পড়ে আছে, এই হাতা কুকুরের মতো শুয়ে আছে, একদম পুরো লম্বা। আমি বলছি এখানে একটা পা আর ওখানে হাত। হ্যাঁ এই তো এ ভয়ঙ্কর বাঘ কত তো। বড় বাঘ, আমি বলছি না 6 ফুট। এখানে এসো। তাহলে এত যদি শক্ত জায়গায় মাটি, তাহলে বিশাল ওয়েটের মাল ছিল। কত ওজনের মাল সে? কত কুইন্টাল হবে? হ্যাঁ অন্তত 1 কুইন্টালের উপর তো হবেই। 1 কুইন্টাল 100 কিলোর উপরে হবে। 100 কিলোর উপরে যাবে না। তাহলে বিশাল মাল আছে। 10 বছর বয়স নাকি, ডাক্তার ইয়ে করেছিল, মানে টেস্ট করেছিল ওকে। টেস্ট করেছিল 1 কুইন্টাল, এরকম 10 হবে বছর বয়স। বাঘটা এরকম হবে তো? হ্যাঁ আর 4.5 ফুট, 4 হাত। 4 হাত বাঘ। হ্যাঁ 4.5 ফুট। আচ্ছা, নদীতে আমরা বাঘ দেখেছি 3.5 ফুট 4 ফুটের দেখ ভিতরে। বাঘ দেখে 6 ফুট। হ্যাঁ গোটা যে ওর যে চিবিজরে হাফের বেশি। বাবু বিদ্যুৎ গতি, বিদ্যুৎ চমকালে যেরকম হয় ওরকম বিদ্যুৎ গতি, এদিক ওদিক হয়ে ছুটে হ্যাঁ। চলে যাচ্ছে মোটামুটি। আর গর্জন করছে কিরকম? হ্যাঁ এইরকম শুয়ে শুয়ে আমার গর্জন করতেছে, গা কাঁটা হয়ে যাবে। গা কাটা শুধু আমার কণ্ঠটা শুধু কাঁপতেছে, আমি ঠক ঠক কাঁপছি। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি স্বপ্ন দেখছি মনে হয়, স্বপ্ন দেখছি বলে মনে হয়। সেখানে আমি ঘুমাতে পারি না রাত্রে করে। রাতে ঘুমাতে পারেননি? না সেই
আওয়াজ সেই আওয়াজ আর সেই রূপ। বাঘ ভেলকি লেগে যায় তো, বাঘের ইয়ে দেখলে আর ওর যা গর্জন, বিভীষিকা, নদীর যা বিভীষিকা, মনে আপনি মনে সেই থেকে মাথা যন্ত্রণা আর সব সময় চোখ ধোঁয়া হয়ে আছে। তা ইয়ে আপনার কত বয়স হবে? 72 বছর বয়স। দেখুন দাদুর বয়স কিন্তু 72। এই বয়সে কিন্তু গাছে উঠে গেছে বাঘের ভয়। কিছু করার নেই। কেউ খেলায় উঠেছি বাবা, এমনি উঠেছি, যে জীবনের ধান্দা অনেক কিছু সাংবাদিক গুলো ভয়ঙ্কর। হাঁকারি মেরেছে তো আমি ঠক ঠক করে। হ্যাঁ তো হবে তো। রূপ কি! আচ্ছা, আপনি যখন মানে বাঘের যে ঘটনাটা ঘটেছিল, এইখানে যে বাঘটা শুয়ে আছে, আপনি এখানে এসেছিলেন কেন? আমি তো বাগানে কাজ করবো বলে এসেছিলাম। ও, আপনি এখানে মানে আপনার এই বাগানে এসেছিলেন কাজ করার জন্য? দেখেন না, বাগানে কিছু আছে আর সব পাতা পরিষ্কার করছি, ঝোড়া ঢুকে ঢুকে ওই ঝোড়া কোন বসে আছে সেই। আচ্ছা, আর তখনই বাঘের একটা আওয়াজ উঠে যে বাঘ এখানে আছে? না, ও তখন বাড়ি শুয়ে ওই আওয়াজ করতেছে, ও ও ও। তখন আপনি কোথায়? আমি তো গাছের মাথায়। ভীমবাবু এসে হঠাৎ মাত্র লোক যখন চিৎকার করে যে বাঘ এসছে বাঘ এসছে, তখনই ভীমবাবু ওই গাছ ধরে রয়েছে, সন্না গাছে মানে ওইখান থেকে নদীর পাড় থেকে বলছে বাঘ ঘেরিয়ে আনছে, তাড়িয়ে আনছে। হ্যাঁ, আর আপনি বলছে দেখেছেন? যে বলে বাঘ বাঘ। কিন্তু হঠাৎ মাত্র যখন দেখে না পার কাছে গর্জন করছে, ও আমি গাছে ওঠা আর ও এসে শুয়ে যাওয়া, শুয়ে ওই শুয়ে শুয়ে গর্জন করতেছে, ও ও। মানুষ আছে দূরে, ওরা দাবড়াচ্ছে কত গতিতে এসছে এই ভীমবাবু। ওদের একটু 1 গাছে মিনিট উঠতে আগে চলে পারেনি। এসছে, ওর 1 মিনিট আগে চলে এসছে ওরা। ভীমবাবু গাছে উঠতে পারেনি। এবারে এসে মানুষরা এসে যখন দেখলো যে এখানটা কাছাকাছি, তখন যে বাঘ এখানটা বসে আছে, ভীমবাবু তখন ভয়ে পাগল হয়ে গেছে, মোটামুটি গাছে উঠে গেল। ওরা বলছে তুমি নেমে এসো, আমি দেখাচ্ছি, আমি সাড়া করতে পারছি না তো, আমি দেখাচ্ছি এই মানে ওরা জানে না যে বাঘ এখানে আছে? বাঘ এখানে চলে এসছে ওরা জানে না? না, ওরা শুধু বলছে নেমে এসো নেমে এসো। মানে বাঘ আছে, নেমে আসো। আমি কথাও বলতে পারছি না, যে আমি ইশারা করে ভয়ে দেখাচ্ছি, কাঁপছে। হ্যাঁ আমি ইশারা করে দেখাচ্ছি বাঘ আমার এই নিচে এই নিচে এই নিচে। ওরা বুঝতে পারেনি, ওরা শুধু নামানোর জন্য অস্থির হচ্ছে। আর আমি নেমে বললাম, আমি তোমরা কি মানুষ? আমি তো দেখাচ্ছি আমার নিচে বাঘ। মানে জোরে বলতে পারছো না, না। এমন হয়ে গেছে আমার শরীর। আমার তো নিচু গাছ, আমি যদি আম গাছের মাথায় উঠতাম তাহলে আমার বলার ভরসা ছিল। হ্যাঁ, একটা গার্ড আছে অনেক। গাছ আছে আর এইখানে বাঘটা শুয়ে থাকতে থাকতে ওদের উপরে লাম মেরেছে। ওখানে ওই আবশালি করে চুকুর শুয়ে আছে, হ্যাঁ, আমি গাছে ওটা, ওরা এসে হাজির, 1 মিনিট পরে এসে হাজির। তারপরে বলছে একদম ওই ফরেস্টের লোক বলছে যে এই তো বাঘ এই তো বাঘ। যেই বলা যেমন স্প্রিংয়ের চেয়ার ঘরে ফস করে কি করে ঘুরে গেছে আমি বলতে পারবো। ঘুরে গিয়ে ইয়ে করেছে, আমি ওর কাছে লাভ মেরে পড়েছে, আমি তাও দেখা পাইনি। এত গতি। এত গতি ওর, কিভাবে গেছে আমি বলতে পারবো। মানে ভয়ঙ্কর রূপ। ভয়ঙ্কর রূপ। মানে এত হাই। বাবু আপনার দেখলে বুঝতে পারবেন। মানে মানে সুন্দরবনের যে হ্যাঁ। রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ। মানে এতটা যে খতরনাক, এটা মানে ওরে বাবা, এবার আমার কে তাকাবে? ওরা আমার যদি মেরে ওখানে আমার যদি কামড়ি দিয়ে ফেলে দেয়, ওরা আমার কি ফরেস্টে আমার কত টাকা জরিমানা দেবে? সেই নিজের প্রাণের নিজেকে বাঁচাতে হবে। নিজে থেকে বাঁচাতে হবে। তাই ওরা বলছে, ওদেরকে আমি বুঝিয়ে বলছিলাম যারা এ করতে এসেছিল ফটো তুলতে। এই বাবু আপনারা যে বলছেন যে তুমি নেমে এসো, কেমন মোমেন্টে আমি ছিলাম না সে তো দেখতে পাচ্ছি, আপনাকে আর কি বলবো। আপনি এখান থেকে একটা ইনজোর করতে 1 সেকেন্ড সময় যায় না, মেরে মেরে যে চলে এসছে। তাহলে আমি কোন মার চালাবো? আমার তো নামতে গেলে সময় লাগবে রে বাবু, আমার তো গাছ ভেবে নামতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ও তো 1 মিনিট 1 সেকেন্ড সময় লাগবে না, ধরে নেবে। জাম দেওয়াটা তারপরে ও কোথায় চলে গেল? নাড়ু গালাগালি দিচ্ছে, পরে বাঘ চলে গেল, যাই খানকির ছেলে। ওখান থেকে যদি 1 লাখ ওই লোকটা লাভ যদি কত তোরা বাঘ দেখতে পেয়েছি বল না, অথচ ইঞ্জোর করে চলে গেছে। তাহলে তোরা যে ওই ভরসা বলছে আমি এই গাছের গোড়ায় ও ওই গাছের গোড়ায়, তাহলে আমাকেও 1 সেকেন্ড সময় লাগবে না, মেরে দেবে। হ্যাঁ। আচ্ছা, বাঘকে যে মারলো, বাড়ি দিয়ে আঘাত করলো, তারপরে কি কিছু হয়েছিল? না মানে না, ওর কিছুই হয়নি না? ওই লোকটাকে আরো বাঘ আরো ছুটে যাচ্ছে মারার জন্য। এই বাম হাতটা অকেজো করে দিয়েছে, বাম হাতটা পুরো অকেজো করে দিয়ে এটা গালা মতো দিয়ে দিচ্ছিল, যেন কাস্তের মতো একটা ব্যাগ এরকম একটা ছেলের মতো আস্তে নয়, ওটা মানে মানে ঠিক সেই ভজালির মতো ভজালি মেরে যেরকম একটা তুলে নেয় হ্যাঁ। হিট করে, হ্যাঁ, একটা ব্যাগ হয়ে আছে, ব্যাগ মতো এরকম একটা ব্যাগ হয়ে আছে। পুরো হাড়ে ঠেকিয়ে দিয়ে। পুরো হাড়ে ঠেকে। আর ওই থাবাটা যদি ঘাড়ে মারতো? ও তাহলে আর ওর ঘাড়ে ধরতে যাচ্ছিল, হাড়ে যদি ওই কামড়টা মারে, হ্যাঁ, মানুষ আর বাঁচবে মানে 1 সেকেন্ডে তো ও ঝিকড় মারবে, দিয়ে দেবে, মরমর করে কুচিয়ে দেবে। গুঁড়ো করে দেবে। যেরকম ইঁদুর ধরলে দেখেন ওই বেড়ালে গালে নুটি হয়ে যায়, হ্যাঁ। মানুষটা এরকম নুটি হয়ে যাবে ওর উপর। ঘাড়ে ধরে একটা ঝিকার মারবে জাস্ট। ওই হয়ে গেল। ঘাড়ের যে মেন শিরাগুলো হ্যাঁ। আছে,
চাপ দেওয়া মানে অটোমেটিক। অলরেডি সব কুমড়ে আর যাবে। এই যে মাথায় যে বেনে যে কাজগুলো আর হ্যাঁ। করবে না, অটোমেটিক শরীর কুঁকড়ে এরকম হয়ে যাবে। এখানে একটা দাঁড় আর এখানে দুটো পিঠের চালে দুটো দাঁড় বসে আমাকে গেছে। পিঠের চালে দেখি না, এই গলার কাছে একটা দেখেন। ছিল কাকা, কি বলবো, এইখানটায় পুরো ঢুকিয়ে দিয়ে হ্যাঁ পুরো এরকম হাত ঢুকে যাবে। একটাই যে নখ মেরেছে আমার পিসিমশাই হ্যাঁ অমূল্য দাস, মেরেছে, মারার সঙ্গে সঙ্গে এই জায়গাটা ভোল হয়ে গেছে, এক থাবায় মানে একটা আঙুলে। আঙুলে। এই বাগানটা আপনি পরিচর্যা করেন, হ্যাঁ এটাই আপনার মানে এই আমার জীবিকা নেই। জীবিকা, মানে এর দ্বারাই আপনার সংসার চলে, চলে। আপনার আর কিছুই নেই তাহলে? আর বিঘে দেড়, ওই বিঘে দেড়েক জায়গা আছে। আচ্ছা, সেটা আবার লোক দিয়ে হয়তো কাজ করে আপনি ধানটা করেন আর কি। আর এটা কমাস মানে সারা বছরে কমাস হয়? ওই একবার, ওই বছরে একবার ফলন হয়। হ্যাঁ। তাতে আমার 20-25 টাকা আছে। দাদুর জীবিকা আপনাদের যেটা শোনালাম এটাই, এই করমচা বাগান এটাই হচ্ছে দাদুর একমাত্র জীবিকা। হ্যাঁ। আর দাদুর কিন্তু পরিবারে দাদুর স্বামী স্ত্রী থাকে, সেটাও আপনাদের আমি একটুক্ষণ পরে দেখাবো। এখন দাদুর মুখ থেকে আপনারা শুনলেন যে দাদু কিভাবে নিজের প্রাণকে নিজে বাঁচালেন। কারণ এই জায়গাটায় মইপিটের এই জায়গাটা হচ্ছে বাঘে মানুষের লড়াই। আর সেই দাদু কিন্তু উপস্থিত বুদ্ধি, ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু এই গাছে উঠেছিল। আর যারা বনকর্মী, যারা বাঘ মানে তাড়িয়ে নিয়ে এসেছিল, তারাইও জানে না যে এই গাছের ভিতরে এখানে বাঘ আছে। দাদুই প্রথম দেখেছিল বাঘ আছে এখানে শুয়ে। তারপরে এখান থেকে লাফ মেরে ওখানে 20 ফুট দূরে লাফ মেরে চলে গেছে, ঘাড়ে মেরেছে। দাদু সেটা বসে বসে দেখছে যে এক লাফে ওই জায়গায় গিয়ে তাকে আক্রমণ করে, তারপরে কয়েকজন বাড়ি মারার পরে আবার এক লাফে এই ভিতরে চলে আসে। বল সেখানে আমরা বসেই আছি। এই জায়গায় এখন বসে আছি, মানে যে জায়গায় বাঘ শুয়েছিল 6 ফুটের বাঘ, সে জায়গায় দাদু আছে, আমরা আছি, একসঙ্গে আছি। আপনারা মানে ভাবতেও পারবেন না, মানে একটা খতরনাক ঘটনা ঘটে গেছে এই মইপিটের এই নাগেনাবাদ এলাকায়। আর এখানকার মানুষেরা কিন্তু মানে খুবই ভয়ে যেরকম আছে সেরকম আতঙ্কেও আছে। জীবন মানে দিনের বেলা, দুপুরবেলা, দিনের বেলা, বিকেলবেলা মানে কুকুর বিড়ালের মতন বাঘ ঘোরাঘুরি করছে এই এলাকাগুলোতে। আর একটা বাঘ কিন্তু গ্রামে যদি ঢুকে পড়ে 100টা মানুষ 200টা মানুষকে কিন্তু কিছু ব্যাপার নয়। তার কাছে কে যাবে, সাহস করে কে যাবে? কেউ যেতে পারবে না, কারণ একটা প্রাণ যখন চলে যাবে সবাই কিন্তু ভয়ে চলে যাবে। দাদুকে বাঁচিয়েছে একমাত্র ঈশ্বর আর ভগবান, আর দাদুর যে পিতামাতা তার আশীর্বাদে কিন্তু দাদু আমি যেটা দেখতে পাচ্ছি, দাদু কিন্তু কৃষ্ণ ভক্ত কিংবা হরিনাম ভক্ত। দাদু ঠিক বললাম তো? আর ঠাকুমাকেও দেখলাম যে ওনাদের গলায় যে দেবানন্দ গৌড়ের। আচ্ছা, আমরা দীক্ষিত। আচ্ছা, তাহলে আপনারা মানে কোনো মাছ মাংস কোনো খান না? আচ্ছা, দাদুর মানে ভগবানের একমাত্র যেটা মানে শিষ্য সেবক দাদু, কিন্তু দাদু আর ঠাকুমা ভগবানের সেবক। ভগবান কিন্তু এনাকে বাঁচিয়েছে। যে বলে না মানে সৎ পথে থাকলে আর সৎ মন চিন্তা ভাবনা থাকলে তার পাশে ভগবান থাকে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে 1 হাত দূরে বাঘ ছিল, সেই দাদুকে কিন্তু বাঁচিয়েছে ঈশ্বর। মনটি কিন্তু একদম ভালো না, টেনশনে আছেন তাহলে রাত্রেবেলা? ভেসে ওঠে মুখের সামনে, চোখের সামনে, চোখ বুঝলে ভেসে ওঠে। মানে সেই আতঙ্ক আপনি ভুলতে পারছেন না। আর এই বাড়িতে যতদিন আসবেন প্রতিদিন কিন্তু ওই আতঙ্কটা মনে পড়বে। এই গা ছমছম করবে এলে না, যে মনে হবে যেন একটু পিছন দিকে ঘুরে দেখি কেউ আছে কিনা। আমি দেখি তো মাঝে মাঝে কাজ করি, মাঝে মাঝে একটু খুট করে শব্দ হলে মুখ দেখি, কারণ ওর একটা চেনা জায়গা। হ্যাঁ তাই তো, ও আসতে পারে, যে কোনো মুহূর্তে ও আসতে পারে, ও পথে ঢুকবে, সেই পথেই বেরোবে। এটা বললো থাকুন। হ্যাঁ হ্যাঁ দাদু, আশীর্বাদ করি ভগবানের দিকে আপনারা ভালো থাকুন, আর ঠাকুর যেন আমাকে ভালো রাখে। একদম একদম এইভাবে শুয়েছিল দেখুন, ওপাশ থেকে লোক তাড়া করছিল বলে। আচ্ছা, সেই দিকে তাকিয়ে আছে, মানে দেখছে ও কোথায় আছে। আর দাদু কিন্তু এই গাছের কাছে। হ্যাঁ, প্রত্যেকে লোক আসছে, কারণ এই দিকটা তাড়া করে আসছে তো। ওই দেখেছেন এখান থেকে এই পথে এসছে, আবার এই পথে প্যাঁচ দিয়ে আবার এই পথে চলে গেছে। দুটো পর এই জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে। আরে দেখি করম চা গাছে তো ফুল ফুটেছে। ও দাদুর বাগানটা দেখে কিন্তু আমি সত্যি কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে গেছি। কেন এত সুন্দর মানে বাগানটা, তো মানে ভিউটা খুব সুন্দর, পুরো নিচটা ছাওয়া আর গাছগুলো খুব সুন্দর এক সারিবদ্ধ হয়ে আছে। আর এই সব জায়গায় কিন্তু বাঘ হাঁটাচলা করেছিল। আর এখানে গ্রামের হাজার হাজার মানুষ এসে কিন্তু এই সব জায়গায় ভিড় লাগিয়েছিল দেখুন। আর নদীর এলাকার সাইডগুলো সত্যি কিন্তু ঘরবাড়ি খুব কম, কারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি করেনি।
পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, বনবিবি মাতার পুজো। 7 থেকে লোক বেশি হয়ে গেছে এই বাঘের জন্য। আর এই সব জিনিসপত্র মানে সবজি বাগানগুলো সব নষ্ট হয়েছে। এই জায়গাগুলো যদি বাঘ ঢুকে শুয়ে থাকে, আপনারা কেউ বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে বাঘ আছে? কারণ সামনে হচ্ছে নদী, ওই যে সামনে শ্মশান, ওই সামনে নদী, আর ওইখান থেকে হবে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে এখান থেকে হয়ে ওই যে গ্রাম, ওই গ্রামের ভিতরে কিন্তু চলে আসছে বাঘ। আর এই সব জায়গাগুলোতে যদি সে ঢুকে থাকে, আর এখানকার যে গ্রামের মানুষেরা বেরোচ্ছে কিংবা গরু ছাগল এই সব যেগুলো মানুষরা পুষছে সেগুলো যদি বাঁধে, সেগুলো যদি ও ধরে ধরে খায় কিংবা থাকে, কি করে আপনারা বুঝবেন? দেখুন এখানকার গ্রামের মানুষেরা কিভাবে থাকে, এখানে প্রাণকে বাজি রেখে, প্রাণকে মানে হাতে নিয়ে সব সময় থাকতে হয়। মশারি করি যে বাধাটা পুরো নষ্ট হয়ে গেছে, দেখুন পুরো নষ্ট হয়ে গেছে। এখানে এত পরিমাণ মানুষ ভিড় জমিয়েছিল বাঘকে দেখার জন্য, যেহেতু বাঘকে খাঁচাবন্দি করেছিল এইসব জায়গাগুলোতে, এই পুরো জায়গাটা জাল দিয়ে ঘিরে দিয়েছিল, তারপরে ভিতরে খাঁচা বসিয়েছিল, তার ভিতরে কিন্তু একটা জীবিত ছাগল দিয়েছিল। সে কিন্তু ওই ছাগলটাকে খিদেতে খেতে এসে ওই খাঁচার ভিতরে বন্দি হয়। কারণ সে 2 দিন কিন্তু চলে এসেছিল গ্রামের ভিতরে, আর গ্রামের ভিতরে আসার কারণে সে কিন্তু খাবারটা ঠিকঠাক পায়নি, তার জন্য খুব পরিমাণে খিদে পেয়েছে। তারপরে বন দপ্তরের লোকেরা তাকে খুব দৌড় করেছে, তার জন্য সে কিন্তু খাঁচার ভিতরে অনায়াসে চলে এসছে। আর এই সব জায়গাগুলো পুরো মানুষরা টহল দিয়েছে, পুরো যে বন বাদাগুলো না মানে পুরো শুয়ে গেছে এখানকার। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা খেসারি বাদা, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষরা ভিড় জমিয়েছিল। আর এই যে খেসারি বাগান কেন সবজি বাগানগুলো অনেক কিন্তু ক্ষতি হয়েছে মানুষের। এই সাইডটা দেখুন আর এই সাইডটা দেখুন, এটা সবুজ, আর এই সাইডটা দেখুন পুরো কিন্তু ক্ষতি হয়ে গেছে। পুরো মানুষের যে একটা চাষের যে জায়গা খেসারি করি, সে বাগানটা পুরো নষ্ট হয়ে গেছে। দেখুন কত বড় বাগান, এই বাগানটা কিন্তু সেই একটা সীমাবদ্ধ নয়, এরকম কিন্তু 2-3টে বাগান আছে দেখুন। আর এই চিচিঙ্গে বাগানের ভিতরে যদি বাঘ ঢুকে থাকে আপনারা কিভাবে বুঝবেন বলুন? আর আজকের ওই ভীমবাবুর সঙ্গে এই ঘটনাটাই ঘটেছিল। উনি কিন্তু ছিল ওনার বাগানের ভিতরে কাজ করছিল, আর ওনার 1 হাত দূরে কিন্তু বাঘ। পুরো ঘটনা আপনারা শুনলেন। যে শোনালাম ভীমবাবু তানাকে যে বাঘ আক্রমণ করতে গিয়েছিল, স্ত্রী হচ্ছে ইনি। তো আপনি তো সব জানেন, ঘটনাটা শুনেছিলেন, আপনার স্বামীর উপরে মানে একমাত্র ঈশ্বর বাঁচিয়েছেন। দেখেছো তো ওই অবস্থায় কি বাঁচার লক্ষণ? একদম নয়, একমাত্র ঈশ্বরই বাঁচিয়েছে। হ্যাঁ, ঈশ্বরের ভক্ত হয়ে আছি, ভগবান সেবা করি, তার জন্য ওই ভগবান উদ্ধার করেছে, এছাড়া কেউ পারত না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দাদু ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আমাদেরও আশীর্বাদ করুন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। সবাই ভগবানের পথে গেলে ভগবানও রক্ষা করবে। ভগবানের ডাকো, ভগবান ঠিক রক্ষা করবে। ভগবান ছাড়া কেউ নেই তো, কলিযুগে কেউ নেই, ছেলে মেয়ে কেউ কারণ নয়, কেউ কারণ নয়। একদম একদম ঠিক কথা বলেছেন, কেউ কারণ নয় বাবা। কোনো ছেলে নেই? না না, কোনো ছেলে নেই। না না, 2জন কি মেয়ে বলছিলেন? 2জন মেয়ে বিয়ে হয়ে দিতে। গেছে। হ্যাঁ, আচ্ছা, সব বিয়ে। এনারা 2জন এখানেই থাকে। কোথায় বাড়ি, কোথায় আপনার মানে কোথায়, মানে রাতে এই বাড়িটাই থাকেন? এই বাড়িতে চারিদিকে তো খোলা, তো এই সাইডটা তো পুরো খোলা, তো কি করব? বাড়ি পাননি? না, সব লোকের ঘর আসতেছে, আমাদেরকে ঘর দেন। এনার বয়স আজের 72 বছর, এনার লাস্টে লোক আছে, তাদের ঘর এসে গেল, বাচ্চা ছেলেদের আমাদের ঘরে। যেদিন আর দেয় কি করবো? আয়লা হলো, সবাইয়ের আয়লা হলো, আমাদের আয়লার কার্ড নেই। লোকে সব এখনো পর্যন্ত চাল খাচ্ছে, আজের 10-15 বছর। আচ্ছা, আমি এনাদের মুখ থেকে যেটা শুনে বলতে চাই, মানে বুঝতে পারলাম যে এনাদের বাড়িটা আমি দেখাচ্ছি, দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন। এ সাইডে পেপার, আর এ সাইডটা পুরো ফাঁকা, এ সাইডটা পুরো ফাঁকা। আর একটু ভিতরটা গিয়ে দেখাচ্ছি, এই সাইডে কোনো দরজা নেই। এই সাইডের কি অবস্থা দেখুন, এই যে একটা বাটাম দিয়ে, আর ওই সাইডে কোনো দরজা নেই। এই যে হচ্ছে একটা মানে অ্যালবেস্টার দিয়ে চারিদিকে খুঁটি পোতা বাড়ি। আপনাদের কাছে অনুরোধ থাকলো, ভীমবাবুর মুখ চেয়ে, এনাদের মুখ চেয়ে দেখলেন তো বাঘের মুখ থেকে কীভাবে বাঁচলেন, আর ওনাদের জীবিকা কি, একটা করমচা বাগান আছে ওটাই। তো এনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এনাদের এই যে পাশে আমি দিয়ে দেবো, স্ক্রিনের পাশে এই ছবিটার পাশে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো, ওনার নাম থাকবে। আপনার নাম কি?
আমার নাম ঈশানী মণ্ডল। ঈশানী মণ্ডল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নাম থাকবে ঈশানী মণ্ডল, আর ওই অ্যাকাউন্টের ছবিটা দিয়ে থাকবো। কি মণ্ডল, আরেকবার নাম বলে দিন। ঈশানী মণ্ডল। ঈশানী মণ্ডল। আপনারা অবশ্যই যাচাই করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার সঙ্গে নামটা মিলছে কিনা। ঈশানী মণ্ডল নাম দেখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটায় আপনারা কিছু সাহায্য করবেন যাতে এনারা ঘরবাড়ি করতে পারে কিছু অর্থ। আচ্ছা, ইনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে আসছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের মুখে বলবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকাটা দেবেন যদি আপনারা সাহায্য করতে চান, সহৃদয় মানুষ যদি কেউ দেখে থাকেন। এই হচ্ছে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ওনার সামনে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হাতে নিয়ে ধরে রেখেছি। আপনারা জাস্ট এই অ্যাকাউন্টে টাকাটা মারবেন 348932244103। ঈশানী মণ্ডল, তার হাজব্যান্ড হচ্ছে ভীম মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন এনার পাশেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হাতে ধরে রেখেছি, আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আপনারা টাকাটা মারবেন যাতে এনারা দেখুন এই পরিস্থিতিতে আছে, এখান থেকে জাস্ট একটু হলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এনাদের কেউ নেই, একমাত্র এনারা দুজনই থাকে। তো আপনারা একটু সহৃদয় মানুষরা একটু সহযোগিতা করবেন। এনারা দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণের ভক্ত, হরিনাম ভক্ত। তো আপনারা কেউ যদি থাকেন সহৃদয় মানুষ, কিছু হলেও এনাদের সাহায্য করবেন। আমিও চেষ্টা করব এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করার। হচ্ছে ভীমবাবুর বাড়িতে আমি ভগবানের সেবা মানে প্রসাদ গ্রহণ করব। এনারা তো ভগবানের দীক্ষাপ্রাপ্ত, মানে আমার দেবানন্দ গৌড়ীয় মঠের দীক্ষিত। হ্যাঁ, দীক্ষিত। এনার বাড়িতে যে প্রসাদ হয় প্রতিদিন নিয়ত, সেই প্রসাদ ভগবানকে দিয়ে এনারা গ্রহণ করেন। সেই প্রসাদ কিন্তু আমাকে আজকের ভীমবাবু আমাকে সেই প্রসাদ আমাকে গ্রহণ করাবে। অনেকটা মানে আমি আজকের ভাগ্যবান যে আজকের ভীমবাবুর মতন বাড়িতে এসে তার ভগবানের প্রসাদ গ্রহণ করব, এটা আমার ভাগ্যে লেখা ছিল। অনেকটা আমি খুব সৌভাগ্য, সেটা ভীমবাবু নিজের মুখেই বলছে, কারণ জানে উনি অনেক পুরনো লোক, অনেক বয়স্ক লোক। উনি বলতেই আমি ওটা না বলতে পারিনি যে আমি এক কথায় রাজি হয়ে গেছি। হ্যাঁ, তো ভীমবাবু এখন কাজে ব্যস্ত আছে, একটু রেডি হতে দেরি হবে। আর ওনার গুরুদেব এসছে, ওনার সঙ্গে উনি এখন করবে, আর এখন ব্যস্ত আছে, স্নান করবে। আর ওনার যে ঠাকুমা এখন এই যে দেখুন এখানে এই যে প্রসাদ দিয়েছে আমাকে, এই যে ওনার স্ত্রী, ভীমবাবুর স্ত্রী, এই যে দিয়েছে আমাকে কলা পাতায় করে। দেখুন কতটা, দেখুন সৌভাগ্য, আমি ভগবানের প্রসাদ গ্রহণ করছি ভীমবাবুর স্ত্রীর হাতে। দেখুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখুন ভগবানের প্রসাদ এখন গ্রহণ করব। আমার কতটা সৌভাগ্য, অনেকটা বিপদের মধ্যে দিয়েও এসেও আমার মনে হচ্ছে এখন আমি সৌভাগ্যবান। এখন আমি ভগবানের প্রসাদ গ্রহণ করব। তো ভীমবাবুকে আমি না বলতে পারিনি, কারণ ভগবানের প্রসাদ সবার ভাগ্যে জোটে না। চলুন ভগবানের প্রসাদ এখন গ্রহণ করি। হরে কৃষ্ণ।